শুধু বিসিবি নয়, সরকারকে জাহানারা ইস্যুতে সুষ্ঠু ও স্বাধীন তদন্ত করার আহ্বান ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের। সহযোগিতার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার। আমরা ভিকটিমের সাথে কথা বলে তিনি যদি কোনো আইনি ব্যবস্থা নিতে চান, যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ একই সাথে, তো এটা আমরা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়ে যেন যারা জড়িত তারা সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তিটা পান সেটা আমরা নিশ্চিত করব। শুধু ক্রিকেট বোর্ডের তদন্ত কমিটি করলেই হবে না, রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে একটি তদন্ত করে, কারণ বিষয়টি অত্যন্ত গুরুতর। জাহানারার অভিযোগ নিয়ে মুখ খুললেন নারী দলের সাবেক কোচ ইমন। প্রমাণ করলে মাথা পেতে নেবেন যে কোনো শাস্তি। তদন্ত কমিটির মুখোমুখি হতে প্রস্তুত অভিযুক্ত মঞ্জুরুল। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে সিলেটে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। কাল অনুশীলন করবে দু দলই। 11 ডিসেম্বর ঢাকা আসছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু। ব্রাজিল, আর্জেন্টিনা ও বাংলাদেশের দল নিয়ে জাতীয় স্টেডিয়ামে হবে লাতিন বাংলা সুপার কাপ টুর্নামেন্ট। এবং বছরের শেষ প্রীতি ম্যাচে আর্জেন্টিনা স্কোয়াডে চমক। নতুন 3 মুখের জায়গা হলেও নেই এমি মার্টিনেজ। মেসিকে অধিনায়ক করে দল ঘোষণা স্ক্যালোনির। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুধু বিসিবি নয়, সরকারকেও জাহানারা ইস্যুতে সুষ্ঠু ও স্বাধীন তদন্ত করার আহ্বান জানিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি তার। নারীদের জন্য ক্রীড়াঙ্গন নিরাপদ রাখতে এমন স্পর্শকাতর বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের। এদিকে এই ঘটনার জন্য সরকারিভাবে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন 2 সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল। নারী দলের সাবেক ক্রিকেটার জাহানারা আলমের মন্তব্যে তোলপাড় দেশের ক্রীড়াঙ্গন। এক সাক্ষাৎকারে জাহানারা সামনে এনেছেন দেশের নারী ক্রিকেটের কলঙ্কজনক দিক। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগ এনেছেন তিনি। শুধু মঞ্জু নয়, সাবেক কোচ মাহমুদ ইমন ও নিজের সতীর্থদের বিরুদ্ধেও অভিযোগের ফিরিস্তি দিয়েছেন জাহানারা। এই ক্রিকেটারের অভিযোগের পর সরব দেশের সাবেক ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এর স্বাধীন তদন্ত কমিশন গঠনের পাশাপাশি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল। নীরবতা ভেঙে সরব আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ক্রীড়াঙ্গনের এমন সংকটময় মুহূর্তে চুপ থাকতে পারেননি জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। জাহানারা ইস্যুতে সংশয় প্রকাশ করেছেন বিসিবির তদন্ত কমিটি নিয়ে। তাই ক্রীড়া মন্ত্রণালয়কে সুষ্ঠু ও স্বাধীন তদন্ত কমিটি গঠন করার আহ্বান জানিয়েছেন আমিনুল হক। কিছুটা সংশয় প্রকাশ করছি যে আসলে ক্রিকেট বোর্ড এটা কতটুকু সততার সহিত তারা এই কাজটি সম্পন্ন করতে পারবে, কারণ তারা যদি দেখে যে এটাকে সামনে এনে যদি তাদের নিজেদের অনেক গোবর ফাঁস হয়ে যায়, তারা কতটুকু তখন তারা চেষ্টা করবে এটিকে ধামাচাপা দেওয়ার জন্য। শুধু ক্রিকেট বোর্ডের তদন্ত কমিটি করলেই হবে না, রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে একটি তদন্ত করে, কারণ বিষয়টি অত্যন্ত গুরুতর। ক্রীড়াঙ্গন নারীদের জন্য নিরাপদ রাখতে এমন স্পর্শকাতর বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বললেন সাবেক সাবজয়ী ফুটবলার। সেই সঙ্গে বিসিবির মতো গুরুত্বপূর্ণ জায়গায় নারী বিভাগের দায়িত্বে নারী পরিচালক সহ সাবেক নারী ক্রিকেটারদের সংযুক্ত করতে বললেন এই ক্রীড়াবিদ। নারী উইংটা একজন নারীকে দিয়ে যদি আমরা এটাকে পরিচালনা করতে পারি, তাহলে একজন নারীর সাথে যত সহজভাবে কথা বলতে পারবেন, সহজভাবে তার সকল বিষয়গুলো বুঝিয়ে বলতে পারবেন, একজন পুরুষের সাথে সেই বিষয়গুলি খুব বুঝিয়ে বলাটা এটা অসম্ভব একটি বিষয়। আমাদের ক্রিকেট বোর্ডে নারী উইংয়ের জন্য, নারী ক্রিকেটারদের জন্য সেই ক্যারেক্টারগুলো যদি আমরা সামনে নিয়ে আসতে পারি, এবং সেখানে আমাদের অনেক ন্যাশনাল নারী ক্রিকেটার রয়েছে, আমার কাছে মনে হয় তাদেরকে কাজে লাগাতে পারলে আমার মনে হয় যে এই ধরনের যেই যদিও ঘটনাটি অনেক আগের, তারপরও হঠাৎ করে যেহেতু সামনে আসছে, বিষয়টি অবশ্যই আমার কাছে মনে হয় যে নতুন করে আমাদের ভাবা দরকার। জাহানারা ইস্যু ছাড়াও ক্রীড়াঙ্গনে র্যাগিং এর মতো ভয়াবহ কাজ থেকে খেলোয়াড়দের বিরত থাকার পরামর্শ দিয়েছেন আমিনুল হক। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন নারী দলের সাবেক কোচ মাহমুদ ইমন। তিনি জানতে চান কোন অপরাধে তাকে ক্ষমা করবেন না জাহানারা। জানান, কোনো ক্রিকেটার যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ
প্রমাণ করতে পারেন তাহলে যে কোনো শাস্তি মাথা পেতে নেবেন তিনি। তার মতে এটা পুরোটাই উদ্দেশ্য প্রণোদিত, বরং জাহানারাকে সঠিক মূল্যায়নের জন্য বোর্ড এবং নির্বাচকদের সঙ্গে তিনি নিজেই অনেক ফাইট করেছেন বলে জানান ইমন। আমরা হ্যান্ডশেক করি, তখন উনি হ্যান্ডশেক বাদ দিয়ে সবাইকে ধরে ধরে ওনার বুকের মধ্যে নিয়ে নিত। জাহানারার এমন মন্তব্যের পর উত্তপ্ত ক্রীড়া অঙ্গন। তামিম, মাশরাফি কিংবা নারী ক্রিকেটাররা সবাই জানাচ্ছেন সঠিক তদন্তের দাবি। দেশ ছাপিয়ে যে আলোচনা চলছে দেশের বাইরেও হুমকিতে ফেলেছে দেশের নারী ক্রিকেটকে। প্রশ্নবিদ্ধ বিসিবিও। জাহানারার কাঠগড়ায় নারী দলের অধিনায়ক জ্যোতি, নাহিদা, ম্যানেজার ফায়াজ সহ সহকারী কোচ ইমনও দোষী। এই লিস্টে আমার ফায়াজ ভাইও আছে। কিন্তু সাবেক নির্বাচক মঞ্জুর দোষ স্পষ্ট করলেও বাকিদের বিষয়ে কিছুই স্পষ্ট করেননি। তাই এত বড় অভিযোগের কারণটা কি, ব্যাখ্যা জানতে চাওয়া হয় কোচ ইমনের কাছ থেকে। কোনো ক্রিকেটারকে এখনো পর্যন্ত কোনো ফোনও দেয় নাই, কোনো কিছু করি নাই, কিন্তু ওরাই আমাকে ইয়ে করতেছে, স্যার কেন আপনার নামটা আসছে, এই বিসিবিকেও বলছি যদি আমাকে আর একটা মেয়ে এরকম কোনো কিছু মানে কমপ্লেন আনতে পারে, আপনার শাস্তি দেওয়ার প্রয়োজন নাই, আমি আমার শাস্তি দিব, আমাকে শাস্তি দিব। যদি আমাকে যদি ফাঁসি দিতে হয় আমি নিজে ফাঁসি দিব। পারফরমেন্স আপ টু দ্য মার্ক ছিল না বিধায় জাতীয় দল থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক। জাহানারা বলেছেন মানসিক চাপ তার পারফরমেন্সে ব্যাঘাত ঘটিয়েছে। ইমনও মনে করেন সঠিক মূল্যায়ন করা হয়নি জাহানারাকে। তার ব্যাপারে বিসিবির সঙ্গে কথা বলেছেন এই কোচ। শ্রীলঙ্কাতে আপনি যদি দেখতেন তখন আমাদের যেটা ম্যাচ হাতের ক্যাচ ছাড়ছে একেবারে যে 26 রান দিচ্ছে। আমি তো সময় আমি অপিনিয়ন সময় আমি ওর পক্ষে দিতাম, কারণ ওর ওয়াকে ঠিক আরো ভালো ছিল, ফিটনেসটা খুব ভালো মেনটেন করতো, ফিল্ডিংটা ভালো করতো। আমি তো বলছি যে জানার সাথে যে আচরণটা হচ্ছে এজ এ ন্যাশনাল প্লেয়ার হিসাবে ওর সাথে ওই আচরণটা হচ্ছে না। ইমন যত যাই বলুক, জাহানারার অভিযোগ গুরুতর। জাহানারা সত্য নাকি ইমন সত্য, এই উত্তরটাই এখন জানতে চায় পুরো বাংলাদেশ। তবে প্রশ্ন থেকে যায়, ফিক্সিং বা অন্য কোনো ঘটনার মতো এটাও কি আটকে যাবে বিসিবির ফাইলে? তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় দলের পেসার জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে উত্তাল দেশের ক্রীড়াঙ্গন। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় জাহানারার পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ইতোমধ্যেই ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করেছে মন্ত্রণালয়। জাহানারা আইনি পদক্ষেপ নিলে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান আসিফ মাহমুদ। এই বিষয়টা যখন আমি দেখি ইন্টারভিউটার সাথে সাথে আমি বিসিবির সাথে কথা বলেছি এবং বিসিবির প্রেসিডেন্ট দেশের বাইরে আছেন, তারপরে বিসিবি দ্রুত সময়ের মধ্যে একটা তদন্ত কমিটি গঠন করেছে এবং আমাদের দপ্তর থেকেও যিনি ভুক্তভোগী তার সাথে যোগাযোগ করা হয়েছে। আমরা ভিকটিমের সাথে কথা বলে তিনি যদি কোনো আইনি ব্যবস্থা নিতে চান, যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ একই সাথে, তো এটা আমরা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়ে যেন যারা জড়িত তারা সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তিটা পান সেটা আমরা নিশ্চিত করব। এদিকে জাহানারার অভিযোগ নিয়ে অবশেষে মুখ খুলেছেন মঞ্জুরুল ইসলাম। তার দাবি, জাহানারার সমস্ত অভিযোগ ভিত্তিহীন। এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন সাবেক ক্রিকেটার মঞ্জু। জাহানারার অভিযোগের সত্যতা জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। অবশেষে আজ নিজের ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাস দেন মঞ্জু। তিনি সেখানে বলেন, বিসিবি কিংবা রাষ্ট্রীয়ভাবে কোনো তদন্ত হলে সেই কমিটির সামনে তিনি দাঁড়াবেন এবং নিজের বক্তব্য তুলে ধরবেন। মঞ্জুর দাবি, তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ হলে সত্যটা সবার সামনে উঠে আসবে। সে পর্যন্ত অনুমানের ভিত্তিতে কোনো তথ্য প্রকাশ না করতেও তিনি অনুরোধ জানান। এই মুহূর্তে চীন নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন মঞ্জু। ক্রিকেটের আরও খবর। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে সিলেটে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। কাল বাংলাদেশ এবং আয়ারল্যান্ড দু দলেরই অনুশীলন করার কথা রয়েছে। ঢাকা থেকে রওনা দিয়ে রাত 8:30টার দিকে সিলেটে পৌঁছায় বাংলাদেশ দল। পরে সেখান থেকে টিম হোটেলে গেলে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এবারই প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে আয়ারল্যান্ড। আগামী 11 থেকে 15 নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট
গড়াবে। দলের সঙ্গে ক্রিকেটাররা ছাড়াও গেছেন কোচিং স্টাফরাও। এই সিরিজ শেষেই জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেবেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, আর ব্যাটিং কোচ হিসেবে আইরিশদের বিপক্ষে সিরিজে কাজ করবেন মোহাম্মদ আশরাফুল। উইন্ডিজ সিরিজ শেষে ঢাকায় ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন। শনিবার প্রথমবারের মতো পুরো টেস্ট দলকে একসঙ্গে পাবেন হেড কোচ ফিল সিমন্স। পার্বত্য অঞ্চলে ক্রিকেটের উন্নয়নে কাজ করার অঙ্গীকার নিয়ে এবার খাগড়াছড়ির ক্রিকেট অবকাঠামো পরিদর্শন করলেন বিসিবি পরিচালক আসিফ আকবর। রাঙামাটি ও বান্দরবানের পর এবার পার্বত্য অঞ্চলের আরেক জেলা খাগড়াছড়িতে গেলেন বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির এই চেয়ারম্যান। শুক্রবার বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে স্থানীয় ক্রিকেটারদের প্রশিক্ষণ ও খেলাধুলার পরিবেশ পরিদর্শন করেন আসিফ আকবর। এ সময় স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, কোচ ও সংগঠকরা উপস্থিত ছিলেন। সেখানে আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিতের আশ্বাস দেন বিসিবি পরিচালক। আমরা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানের ক্রিকেট ডেভেলপমেন্ট নট অনলি, আমরা এখানকার ডেভেলপমেন্টে কাজ করতে চাই। আমরা মেইন স্ট্রিমে জয়েন করে দিতে চাই খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবানের প্লেয়ারদেরকে। যেহেতু আমি ক্রিকেটের এজ লেভেলের দায়িত্বে আছি, এটা অনেক বড় দায়িত্ব, এবং এই দায়িত্বের অংশ হচ্ছে আমাদের এই কিশোর তরুণরা যারা ভবিষ্যৎ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। তো তাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করলে বাংলাদেশের ন্যাশনাল সম্পদ হবে তারা, সেটা ট্রিটমেন্টটা ওইরকম হতে হবে। এবারে ফুটবল। আগামী 11 ডিসেম্বর বাংলাদেশে আসছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু। ভবিষ্যতে দেখা যেতে পারে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার বাতিস্তুতা, ক্যানেজিয়া ও ভেরনের মধ্যে যে কোনো একজনকে। ব্রাজিল, আর্জেন্টিনা ও স্বাগতিক বাংলাদেশের একটি দল নিয়ে আগামী 5 থেকে 11 ডিসেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে হবে এএফবি লাতিন বাংলা সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট। শেষ দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন কাফু, জানিয়েছেন এএফবির ম্যানেজিং ডিরেক্টর আসাদুজ্জামান হারুন। এর আগে রোনালদিনিও, এমি মার্তিনেজের মতো কিংবদন্তি ফুটবলার যখন ঢাকায় এসেছিলেন তখন অনেক অব্যবস্থাপনা ছিল আয়োজকদের। তবে এবার সেই ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে নিশ্চিত করেছেন তিনি। আসরে মাঠ সহ সার্বিক সহযোগিতা করবে বাফুফে। 5 থেকে 11 ডিসেম্বর ঢাকায় জাতীয় স্টেডিয়ামে হবে এএফবি লাতিন বাংলা সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট। এতে আর্জেন্টিনার একটি দল, অ্যাথলেটিকো চার্লন, ও ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের অধীনে আরেকটি বাছাইকৃত দল আসবে বাংলাদেশে। এই দুই দেশের সঙ্গে অংশ নেবে এ দেশের একটি বয়সভিত্তিক দল। 3 জাতির এই টুর্নামেন্টের শেষ দিনে পুরস্কার তুলে দেবেন কাফু। এর আগেও বড় বড় তারকাদের বাংলাদেশে আনার ঘোষণা দিলেও সেটা আলোর মুখ দেখেনি অনেক সময়। কাফুর ক্ষেত্রেও কি হবে এমনটা? সে শঙ্কা উড়িয়ে দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। 11 তারিখ সকাল 8টায় কাফু বাংলাদেশে ইন হবে, আর টিম আসবে 2 তারিখে। দ্বিতীয় খেলা 11 তারিখে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা, এন্ড তৃতীয় খেলাতেই আমরা যেহেতু কাফু আসবেন, আমরা অ্যাওয়ার্ড সেরিমনিটা ওর মাধ্যমেই করব। এর আগেও রোনালদিনিও, এমি মার্তিনেজের মতো কিংবদন্তি ফুটবলারকে বাংলাদেশে এনেছিল দুটি প্রতিষ্ঠান। দুবারই ছিল চরম অব্যবস্থাপনা। তবে এবার সেই ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। কাফুর জন্য উন্মুক্ত সংবাদ সম্মেলনেরও আশ্বাস দিয়েছেন আসাদুজ্জামান। দলগুলোর মান নিয়েও আশ্বস্ত করেছেন তিনি। সেকেন্ডারি হচ্ছিল মিস ম্যাচিং হবে না। মার্টিনেজ এন্ড রোনালদিনহো এসেছিল, আপনারা অ্যাক্সেসটা খুব ওই লেভেলের পাননি, এন্ড আপনাদেরকে ওইভাবে অ্যাক্সেস দেওয়া হয়নি। বাট আমি ব্যক্তিগতভাবে আসাদুজ্জামান বলছি, আই ডোন্ট হ্যাভ এক্সপেকটেশন ইভেন নো মানি। লাতিন বাংলা ফুটবল টুর্নামেন্টে বাফুফেকেও সম্পৃক্ত করা হয়েছে বলে জানিয়েছে এএফবি। মাঠ সহ টেকনিক্যাল সুবিধা দেওয়ার কথা জানিয়েছে ফেডারেশন। আমরা পজিটিভলি নিয়েছি যে আমরা হলো ফুটবল প্রমোট করতে চাচ্ছি, আমরা সর্বোত্তম তাদেরকে সহযোগিতা করব। ভবিষ্যতে ভেরন, বাতিস্তুতা ও ক্যানিজিয়ার মতো কিংবদন্তি ফুটবলারও আনার পরিকল্পনা আছে এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের। ভেরন, বাতিস্তুতা আরেকজন, তিনটেই পেপারস আমার কাছে আছে অলরেডি। ক্যানিজিয়া। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। নেপাল ও ভারত ম্যাচ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরুর 1 সপ্তাহ পর যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। শুক্রবার সন্ধ্যায় টিম হোটেলে রিপোর্টিং করেছেন তপু, রাকিব সহ কিংসের 10 ফুটবলার। বিগত দিনগুলোতে তাদের ছাড়াই অনুশীলন সেরেছেন নেপালের বিপক্ষে প্রাথমিক দলের সদস্যরা। এএফসি চ্যালেঞ্জ কাপের ম্যাচ শেষে বিশ্রামে ছিলেন বসুন্ধরার ফুটবলাররা। ক্যাম্পে তাদের যোগদানে এবার পুরো দলকেই অনুশীলনে পাচ্ছেন হেড কোচ হ্যাভিয়ার কাবরেরা। নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতির সময় পাচ্ছে বাংলাদেশ ফুটবল দল।
এশিয়ান আর্চারি কংগ্রেসে সভাপতি নির্বাচিত হলে 6টি ট্রেনিং সেন্টার স্থাপন করতে চান বাংলাদেশ আর্চারির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। প্রথমবারের মতো ওয়ার্ল্ড আর্চারি এশিয়ানের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে রোমাঞ্চিত তিনি। নির্বাচনে জয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এই সংগঠক। এশিয়ান আর্চারির সর্বোচ্চ পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগে প্রতিবেশী দেশগুলো থেকেও পেয়েছেন ইতিবাচক সাড়া। শেষবারের মতো ওয়ার্ল্ড আর্চারি এশিয়ানের দায়িত্বরত কর্মকর্তারা এক টেবিলে। এই বৈঠক দিয়ে ইতি টানতে যাচ্ছে এশিয়ান আর্চারির কার্যনির্বাহী কমিটির দায়িত্ব। এরপর এশিয়ান আর্চারি কংগ্রেসের মাধ্যমে দায়িত্ব নেবে নতুন কমিটি। এদিন বর্তমান কমিটির শেষ বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হয়েছে আলোচনা, যেখানে আর্চারিকে বিকেন্দ্রীকরণের পরিকল্পনা গুরুত্ব পেয়েছে। এশিয়ার মধ্যে আর্চারি ছড়িয়ে দিতে মোট 6টি আর্চারি ট্রেনিং সেন্টার স্থাপন নিয়ে হয়েছে আলোচনা। এবারের এশিয়ান আর্চারির কংগ্রেসটা বিশেষ বাংলাদেশের জন্য, কারণ দীর্ঘ সময় বাংলাদেশ আর্চারির দায়িত্বে থাকা কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল এবার এশিয়া অঞ্চলের দায়িত্ব নিতে প্রস্তুত। এশিয়ান আর্চারির সর্বোচ্চ পদের জন্য লড়বেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। সভাপতি পদে প্রতিনিধিত্ব করার আগে প্রতিবেশী দেশগুলো থেকেও পেয়েছেন ইতিবাচক সাড়া। চপল সেরা মানের একজন সংগঠক, শুধু বাংলাদেশের মধ্যেই নয়, এশিয়াতেও তার সুনাম রয়েছে। তিনি অনেক টুর্নামেন্টের আয়োজন করেছেন। তার আর্চারি নিয়ে অনেক অভিজ্ঞতা রয়েছে, অনেক ভালো আর্চার রয়েছে যাদের তিনি বিশ্বমানের তৈরি করতে পারেন। মিটিংয়ে সবাই আমরা তাকে সমর্থন জানিয়েছি। প্রথমবারের মতো এশিয়ান আর্চারির সভাপতি পদের নির্বাচন নিয়ে রোমাঞ্চিত চপল। নতুন অভিজ্ঞতার যাত্রায় জয় পাওয়া নিয়ে আশাবাদী তিনি। নির্বাচনে জয়ী হলে কাজ করতে চান বাংলাদেশ ও এশিয়ার আর্চারি উন্নয়ন নিয়ে। যারা কংগ্রেস ডেলিগেট তাদের সবার একটা আক্ষেপ যে আমরা প্রেসিডেন্টকে সবসময় পাই না। আমাদের দরকার এশিয়াকে ভালোভাবে চালাতে গেলে, সুষ্ঠুভাবে চালাতে গেলে একজন সার্বক্ষণিক প্রেসিডেন্ট দরকার। সেই হিসাবে সবাই আমাকে পছন্দ করেছে। ওইটাকে আমি আরও অ্যাক্টিভ করে তুলতে পারবো। আর যদি আমি প্রেসিডেন্ট নির্বাচিত হই তাহলে যেটা আছে যে আমি 6টা ট্রেনিং সেন্টার এশিয়াতে স্থাপন করব। শনিবার ওয়ার্ল্ড এশিয়ান আর্চারি কংগ্রেসে থাকবেন 38 দেশের প্রতিনিধিগণ। আর্চারি ফেডারেশন নতুন হলেও তাদের সাফল্যের হার কিন্তু অনেক বেশি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। 2025 বর্ষসেরা ডিফেন্ডার, মিডফিল্ডার, ফরওয়ার্ড ও কোচদের নমিনির তালিকা প্রকাশ করেছে ফিফা। একই সঙ্গে বর্ষসেরা ফুটবলারের তালিকাও প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, লামিন ইয়ামাল, হ্যারি কেইন, আশরাফ হাকিমিদের মতো তারকারা। আর ফিফার সেরা একাদশে ফরওয়ার্ড ক্যাটাগরির নমিনি তালিকায় নাম রয়েছে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর। ফুটবল বিশ্ব প্রতি বছর অপেক্ষায় থাকে একটা পুরস্কারের জন্য, ফিফার বর্ষসেরা পুরস্কার ফিফা দ্য বেস্ট। 2025 সালের ফিফা দ্য বেস্ট পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা, যেখানে বর্ষসেরার তালিকায় মেসি, রোনালদো না থাকলেও আছেন ফরওয়ার্ড ক্যাটাগরিতে ফিফা দ্য 11 পুরস্কারের বাছাইয়ে। ফিফা দ্য বেস্ট নমিনি তালিকায় ঠাঁই হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও ক্লাবের হয়ে খেলা 11 ফুটবলারের, যেখানে আছেন ব্যালন ডিওর জয়ী ফরাসি ফুটবলার ওসমান ডেম্বেলে, পিএসজি তারকা আশরাফ হাকিমি, ইংলিশ ক্যাপ্টেন হ্যারি কেইন, আছেন ফ্রান্স জাতীয় দল ও রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে, আছেন মোহাম্মদ সালাহ, লামিন ইয়ামাল, রাফিনিয়া, পেদ্রিরা। সেরা একাদশের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে বিভিন্ন ক্যাটাগরি ধরে। গোলরক্ষক হিসেবে আছেন অ্যালিসন বেকার, থিবু কোর্তুয়া, দোনারুম্মা, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা এমিলিয়ানো মার্তিনেস, নয়ার, সিজনিরা। ডিফেন্ডার তালিকায় আছেন জুড বেলিংহাম, ব্রুনো ফার্নান্দেস, ম্যাকঅ্যালিস্টার, নেভিস, এনজো ফার্নান্দেস, কিমিচদের মতো তারকা। ফরওয়ার্ড ক্যাটাগরিতে হবে মূল লড়াই, যেখানে বেশিরভাগ ফুটবলারই আছেন দ্য বেস্ট তালিকায়। তাদের ছাড়াও এই তালিকায় নাম আছে বার্কোলা, ডোয়ো, আর্লিং হল্যান্ড, ভিক্টর, লাউতারো মার্টিনেস, লেভানডস্কিদের। এই তালিকায় দুই বড় তারকা আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি এবং পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। দুই তারকাই আছেন ক্যারিয়ারের শেষ দিকে, তবে তাদের ছাড়া যেন কোনো পুরস্কারই পূর্ণতা পায় না। 2 মৌসুম আগেও মেসি জিতেছিলেন ফিফা দ্য বেস্ট, এবার সেই তালিকায় না থাকলেও আছেন সেরা একাদশের ফরওয়ার্ড ক্যাটাগরিতে।
তাছাড়া কোচদের তালিকাও প্রকাশ করেছে ফিফা, যেখানে আছেন মিকেল আর্তেতা, হ্যান্সি ফ্লিক, লুই এনরিকে, এনজো মারেস্কা, রবার্তো মার্টিনেজরা। একই সঙ্গে সব ক্যাটাগরিতে ঘোষণা করা হয়েছে নারী ফুটবলারদের নামও। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। চমক রেখে অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচের স্কোয়াড ঘোষণা করলো আর্জেন্টিনা। দলে আছে নতুন 3 মুখ, জায়গা দেওয়া হয়নি লোকাল লিগে খেলা কোনো ফুটবলারকে। লিওনেল মেসিকে অধিনায়ক করে ঘোষণা করা 24 সদস্যের এই দলে রয়েছেন নিয়মিত মুখের প্রায় সবাই। তবে টানা খেলার ধকল থেকে বিশ্রামে রাখতে বাদ দেয়া হয়েছে এমিলিয়ানো মার্টিনেজকে। লিওনেল স্ক্যালোনি রত্ন চেনেন, সিন্ধু সেচে মুক্ত খুঁজে আনতে তার জুড়ি নেই। আরও একটা বিশ্বকাপ যখন দুয়ারে কড়া নাড়ছে, তার আগে পুরো পৃথিবীতে সার্চ মিশন চলছে এই মাস্টারমাইন্ডের। আর্জেন্টিনার সব প্রতিভাগুলোকে এক ছাতার নিচে আনতে রাত দিন একাকার করে চলছে তার অক্লান্ত পরিশ্রম। স্ক্যালোনির সবচেয়ে বড় গুণ, তিনি দলকে বাঁচতে পারেন এক সুতোয়। সেই বুননে এবার যুক্ত করেছেন একেবারে নতুন 3 মুখ। আন্তর্জাতিক অঙ্গনে তারা সুপ্রতিষ্ঠিত না হলেও এরই মধ্যে দিয়েছেন আগমনী বার্তা, যাদের একজন ওয়াকিন পানিচেলি। বারকোলা, দেমবেলে, আনসু ফাতিদের ভিড়ে এই মুহূর্তে লিগ 1-এর টপ স্কোরার তিনি। বছরের শেষ প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলার বিপক্ষে আর্জেন্টিনার ঘোষিত স্কোয়াডে বাকি নতুন 2 মুখ, জিয়ানলুকা প্রেস্তিয়ানি এবং ম্যাক্সিমো পেরোনে। কদিন আগেই যুব বিশ্বকাপে আলো ছড়িয়েছেন প্রেস্তিয়ানি। ফাইনালে আর্জেন্টিনা মরক্কোর কাছে হারলেও টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্স ছিল এই ফরওয়ার্ডের। আর উইংয়ে খেলা ম্যাক্সিমো পেরোনের সময়টা দারুণ কাটছে ইতালিয়ান ক্লাব কোমোর জার্সিতে। স্ক্যালোনির এই দলে জায়গা হারিয়েছেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার ফ্রাঙ্কো মাস্তন্তুওনো। তার পজিশনে বেটার অপশন পাওয়ায় আপাতত তাকে ড্রপ করেছে এএফএ টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে স্কোয়াডে না রাখার কারণ টানা খেলার ধকল। বিশ্বকাপের জন্য প্রস্তুত রাখতে তাকে বিশ্রাম দিয়েছেন স্ক্যালোনি। এছাড়াও এবার আর্জেন্টিনা লোকাল লিগে খেলা কোনো ফুটবলার স্কোয়াডে রাখেনি এএফএ। 24 সদস্যের এই দলে বাকি সবাই নিয়মিত মুখ। অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে আছেন লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকো গঞ্জালেসের মতো তারকা ফুটবলাররা। মিডফিল্ডে অটো চয়েস, ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দে পলের সঙ্গে আছেন লো সেলসো, থিয়াগো আলামাদা ও নিকো পাজ। অ্যাঙ্গোলার বিপক্ষে এই ম্যাচের রক্ষণ ভাগে আবারও ডাক পেয়েছেন ভ্যালেন্তিন বার্কো। তবে ইনজুরির কারণে জায়গা হয়নি লিসান্দ্রো মার্টিনেজের। নাওয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, ওতামেন্দি, তাকলিয়াফিকোদের মতো আর্জেন্টিনার তারকা ডিফেন্ডারদের প্রায় সবাই আছেন এই দলে। আর গোল পোস্টে মার্টিনেজের জায়গায় দেখা যাবে হেরোনিমো রুলিকে। বদলি হিসেবে খেলতে পারেন ওয়াল্টার বেনিতেজ। এসএম ইকবাল, সময় সংবাদ। স্প্যানিশ লিগের তুলনায় সৌদি লিগে গোল করা কঠিন। 40 বছর বয়সে আল নাসরের যতগুলো গোল করেছেন, ইপিএলে খেললেও সমান সংখ্যক গোল করতেন। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গানকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ব্রাজিল আর্জেন্টিনার জন্য বিশ্বকাপ জয় স্বাভাবিক বিষয় হলেও পর্তুগালের ওয়ার্ল্ড কাপ জয় হবে অবাক করা বিষয়। 2026 বিশ্বকাপ জয়ের প্রত্যাশা CR7-এর। ক্যারিয়ারের সায়াহ্নে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো, কিন্তু বয়স যে তাকে দাবিয়ে রাখতে পারেনি এতটুকু। এখনও ছুটে চলেছেন অদম্য গতিতে। 40-এও নিজেকে CR7 খুঁজে পান সেই তরুণ হিসেবেই। সম্প্রতি ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গানকে দেয়া এক সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব প্রকাশ পায়, যেখানে অবাক করা সব মন্তব্য করেন ক্রিস্টিয়ানো। 40 বছর বয়সে আল নাসরে যেভাবে খেলছেন, ইপিএলে খেললেও একই সংখ্যক গোল করতেন বলে মন্তব্য করেন পর্তুগিজ মহাতারকা। সৌদি প্রো লিগে খেলা স্পেনের লিগের চেয়েও কঠিন বলে মন্তব্য করেন CR7। যত সময় যাচ্ছে আমি আরও বেশি গোল করছি। এমনকি আল নাসরের ট্রফিবিহীন মৌসুমেও আমি 25 গোল করেছি। যদি এখন প্রিমিয়ার লিগের কোনো দলে খেলতাম এই 40 বছরে, সেখানেও একই সংখ্যা গোল করতাম। সৌদি প্রো লিগ নিয়ে মানুষ যা ইচ্ছা ভাবতে পারে। যারা কখনো এখানে আসেনি, এখানে খেলেনি, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দৌড়ানো কতটা কষ্টের তা তারা জানে না। আমি স্পেন সহ সবখানেই খেলেছি। সেই অভিজ্ঞতা থেকেই বলছি, স্পেনে গোল করার চেয়ে সৌদি লিগে গোল করা কঠিন। এদিকে ব্রাজিল কিংবা আর্জেন্টিনার জন্য বিশ্বকাপ জয় স্বাভাবিক অর্জন হলেও পর্তুগালের বিশ্বকাপ জয়কে ঐতিহাসিক বললেন ক্রিস্টিয়ানো।
মেসির আগে আর্জেন্টিনা কয়টি বিশ্বকাপ জিতেছে? 2টি সম্ভবত। ব্রাজিল 5 বার জিতেছে। এই দেশগুলো বিশ্বকাপ জিতলে সেটা অবাক করা কোনো বিষয় হবে না, কিন্তু পর্তুগাল যদি বিশ্বকাপ জেতে তাহলে ঠিকই সবাই অবাক হবে। আমরা এবার সেই চেষ্টাই চালিয়ে যাব। পর্তুগালের ইতিহাসে আমি 3টি শিরোপা জিতেছি, এর আগে পর্তুগাল কিছুই জেতেনি। জাতীয় দলের সতীর্থ দিয়েগো জতার শেষকৃত্যে সেখানে উপস্থিত ছিলেন না রোনালদো। এ বিষয়েও কথা বলেন রন। নিজের বাবার মৃত্যুর পর কখনো কবরস্থানে যান না বলেই জানান CR7। সবাই আমাকে নিয়ে অনেক সমালোচনা করেছে, আমি তাতে কিছু মনে করি না। আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি কখনোই কবরস্থানে যাই না। আমি যেখানে যাই সেখানেই ভিড় জমে যায়। ওরকম একটা জায়গায় হইচই কিংবা সার্কাস হোক, আমি তা চাইনি। 2026 বিশ্বকাপ জিতে ক্যারিয়ারের পূর্ণতা আনতে চান বলে সাক্ষাৎকারে জানান ক্রিস্টিয়ানো রোনালদো। তাজিন খন্দকার, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগ প্রসঙ্গ। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করতে মাঠে নামছে আর্সেনাল। তবে কাজটা মোটেও সহজ হবে না, কারণ গানারদের প্রতিপক্ষ টেবিলের 4-এ থাকা সান্ডারল্যান্ড। ম্যাচটি শুরু হবে শনিবার রাত 11:30টায়। এর আগে বিগ ম্যাচে টটেনহ্যামের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা 6:30টায়। ইপিএলে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে আর্সেনাল। যদিও লিগের শুরুর দিকে এমন অপ্রতিরোধ্যই থাকে গানার্স, তারা খেই হারায় মাঝ পথে কিংবা শেষের দিকে এসে। তবে এবার বেশ সাবধানী মিকেল আর্তেতা। 2003-4 মৌসুমের পর ভক্তরা আবারও বিভোর শিরোপার স্বপ্নে। টানা জয়ের মধ্যে থাকা আর্সেনালকে এবার নিতে হচ্ছে সান্ডারল্যান্ড চ্যালেঞ্জ। রেকর্ড যেমনই হোক, 8 বছর পর প্রিমিয়ার লিগে ফিরে এখন পর্যন্ত চমক উপহার দিয়ে চলেছে দ্য ব্ল্যাক ক্যাটস। তাই গেল 16 বছর ওদের বিপক্ষে অপরাজিত থাকলেও বেশ ভেবেচিন্তেই মাঠে নামছে গানার্স। হেড টু হেড পরিসংখ্যানে এগিয়ে থাকলেও সান্ডারল্যান্ডের মাঠের স্ট্যাট স্বস্তিতে থাকতে দিচ্ছে না আর্সেনালকে। ওদের বিপক্ষে যে 3 হার তার সবকটি প্রতিপক্ষের মাঠে। এর সঙ্গে যোগ হয়েছে ব্ল্যাক ক্যাটসের সাম্প্রতিক ফর্ম। সব মিলে বেশ চ্যালেঞ্জের মুখে টেবিল টপার। এই ম্যাচের আগে ইনজুরির লম্বা তালিকা আর্সেনাল শিবিরে। ভিক্টর গিওকারেস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ওদেগার্ড, কাই হ্যাভার্টস সহ আছে ইনজুরির লম্বা তালিকা। তাই স্কোয়াড সাজাতে বেশ বেগ পোহাতে হবে আর্তেতাকে। এদিকে পয়েন্ট টেবিলে একে অপরকে টেক্কা দিয়ে উপরে ওঠার মিশন নিয়ে টটেনহ্যাম মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের। গেল 5 ম্যাচে 2 দলই নষ্ট করেছে পয়েন্ট। সেই ঘাটতি পুষিয়ে নিতে এই ম্যাচে জয় তুলে নিতে বদ্ধপরিকর উভয়ই। তবে ম্যাচটা নিজেদের মাঠে হওয়ায় কিছুটা এগিয়ে থাকবে স্পার্স। গেল মৌসুমের 2 ম্যাচেই টটেনহ্যাম ম্যানচেস্টার ইউনাইটেডকে দিয়েছিল হারের তিক্ততা। তবে রেড ডেভিলসের বিপক্ষে টানা 3 ম্যাচে জয়ের রেকর্ড ওদের বেশ পুরনো। তার উপর গেল 3 ম্যাচে মাত্র 1 জয় ওদের। তাই খুব একটা আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারছে না থমাস ফ্র্যাঙ্ক শিষ্যরা। পরিসংখ্যান পক্ষে নেই ম্যানচেস্টার ইউনাইটেডেরও। গেল 7 ম্যাচ টটেনহ্যামকে হারাতে পারেনি রেড ডেভিলস। তবে ম্যাচটা প্রতিপক্ষের মাঠে বলে একটু নির্ভর রুবেন আমোরিমের দল, কারণ হোম ম্যাচে স্পার্সরা বেশ ছন্নছাড়া। রেকর্ডের পাতা বলছে এমন কিছুই। 2 দলেই আছে ইনজুরি কনসার্ন, তারপরও এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে বদ্ধপরিকর তারা। এসএম ইকবাল, সময় সংবাদ। জুয়ার অ্যাপের বিজ্ঞাপন করে ফেঁসে যাচ্ছেন ভারতীয় 2 সাবেক ক্রিকেটার শিখর ধাওয়ান এবং সুরেশ রায়না। বেটিং সাইটের প্রমোশন করায় তাদের সম্পত্তি জব্দ করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। জুয়ার মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ উঠেছে তাদের নামে। বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানও একই বেটিং সাইটের বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন। বেটিং, ফিক্সিং, জুয়া যেন জেঁকে বসেছে ক্রীড়াঙ্গনে, বিশেষ করে ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে। বিশ্বের প্রায় সব বোর্ডই আয়োজন করছে টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগ। 4 ছক্কার লড়াই আর ক্রিকেটারদের অর্থের বিবেচনায় জনপ্রিয়তাও বেড়েছে লিগগুলো। এই খেলাকে কেন্দ্র করে জুয়ারি চক্র জাল বিছায় অনৈতিক কাণ্ডের। অনেক সময় গোপনে ক্রিকেটাররাও যুক্ত হন জুয়ারিদের সঙ্গে, যার জন্য শাস্তিও পেতে হয়েছে অনেককে। আইসিসি কঠোরভাবে নিষিদ্ধ করেছে বেটিং বা ফিক্সিং। তবে যারা প্রতিযোগিতামূলক ক্রিকেট ছেড়ে দিয়েছেন তাদের অনেককে এখন দেখা যাচ্ছে বেটিংয়ের বিভিন্ন অ্যাপ বা ওয়েবসাইটের বিজ্ঞাপনে অংশ নিতে। সংস্থাগুলোর মোটা অঙ্কের টাকার প্রস্তাব সামলাতে না পেরে নৈতিকতা বিসর্জন দিয়ে জড়াচ্ছেন বেটিং সাইটের বিজ্ঞাপনে। এমন কাণ্ডে জড়িয়ে এবার ফেঁসে গেছেন ভারতের 2 সাবেক ক্রিকেটার। শিখর ধাওয়ান ও সুরেশ রায়নাকে তলব করেছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। 11 কোটি 14 লাখ রুপির সম্পদও জব্দ করা হয়েছে তাদের। নিষিদ্ধ বাজির অ্যাপের বিজ্ঞাপন ও অর্থ পাচার মামলায় তদন্তের স্বার্থে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
রায়না 2021 সালের পর এবং ধাওয়ান 2024 সালের পর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি, তবে তারা অংশ নেন সাবেকদের বিভিন্ন টুর্নামেন্টে। বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানও এবছর কয়েক দফায় তার ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে 1xBet-এর বিজ্ঞাপন প্রচার করেছে। জুয়া বা বেটিংয়ের ফলে শত শত পরিবার নিঃস্ব হচ্ছে, একইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি, শত শত কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে দেশের বাইরে। সম্প্রতি ভারতে ক্রীড়া আইনের বাইরে ফিক্সিং জুয়া নিয়ে রাষ্ট্রীয় আইন করার দাবি উঠেছে। বিসিসিআই ক্রিমিনাল কেস হিসেবে বিষয়টি দেখার অনুরোধ করেছে। এরই মধ্যে ভারতের 2 সাবেক 1xBet-এর সরাসরি প্রচার না করলেও তাদের হয়ে সারোগেট বিজ্ঞাপন করেছিল। একটুখানি নাম বদলে 1xBet স্পোর্টিং লাইন্সের জন্য দুজন প্রচার চালিয়ে আসছিল। এর ফলে ভারতে বাজির প্রচার হয়েছে বলে অভিযোগ এনেছে ইডি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এশিয়া কাপ ক্রিকেটের ট্রফি জটিলতার অবসান এখনও হয়নি, তবে সেই জটিলতা অবসানে সহায়তার প্রস্তাব দিয়েছে আইসিসি। চ্যাম্পিয়ন ভারতের হাতে শিরোপা তুলে দিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সঙ্গে বৈঠকেরও সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির সভায় যোগ দেওয়ার কথা না থাকলেও শেষ সময়ে সেখানে উপস্থিত হন পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। সেখানেই এশিয়া কাপের ট্রফি নিয়ে এই চলমান জটিলতার অবসান করতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। প্রয়োজনে 2 বোর্ডের সঙ্গে আলোচনায় বসবে নিয়ন্ত্রক সংস্থা, এমন খবরও প্রকাশ করা হচ্ছে। গত সেপ্টেম্বরে এশিয়া কাপ জেতে ভারতীয় ক্রিকেট দল, তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত দল। এরপর চ্যাম্পিয়ন দলের উদ্দেশ্যে ট্রফি নাকভির কাছ থেকে নিতে আহ্বানও জানান তিনি, কিন্তু নাছোড়বান্দা দলটা সেই প্রস্তাবেও রাজি হয়নি। রিয়াল মাদ্রিদে ভবিষ্যৎ অনিশ্চিত ভিনিসিয়াস জুনিয়রের। তার সঙ্গে নতুন করে দীর্ঘমেয়াদী চুক্তি নাও করতে পারে স্প্যানিশ ক্লাবটি। এল ক্লাসিকোতে কোচের সঙ্গে দুর্ব্যবহারের বিষয়টি মোটেও পছন্দ হয়নি ক্লাব সভাপতির, তাই হয়তো ক্ষমা চেয়েও রক্ষা পাচ্ছেন না ভিনি। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে 2027 সালের শুরুতেই প্রিয় ক্লাব ছাড়তে হতে পারে ব্রাজিলিয়ান তারকাকে। তাকেই ভাবা হচ্ছিল রিয়াল মাদ্রিদের নেক্সট বিগ থিং। ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, গ্যারেথ বেল, লুকা মদ্রিচদের বিদায়ের পর তৈরি হওয়া তারকা শূন্যতায় ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে আশা আকাঙ্ক্ষা ছিল আকাশচুম্বী। ব্রাজিলিয়ান ব্লাডের সহজাত ফুটবল ক্যারিজমায় দ্যুতিও ছড়িয়েছেন, কিন্তু হয়তো সে দ্যুতিতে নিজেকে মাদ্রিদিস্তাদের মহা তারকা বানিয়ে তুলতে পারছেন না ভিনি। হয়তো স্প্যানিশ রয়্যাল ক্লাবটি তাকে সে সুযোগ দিচ্ছে না। ইউরোপীয় গণমাধ্যমে গুঞ্জন, পরবর্তী গ্রীষ্মকালীন দলবদলে তাকে ছেড়েও দিতে পারে রিয়াল মাদ্রিদ। সমস্যার সূত্রপাত এল ক্লাসিকোতে। বার্সেলোনার বিপক্ষে ম্যাচে সাবস্টিটিউট করানোয় মাঠেই মেজাজ হারান ভিনিসিয়াস। ম্যাচ চলাকালীনই কোচ শাবি আলোনসোকে উদ্দেশ্য করে উত্তেজিত হয়ে কথা বলতে থাকেন, হুমকি দেন ক্লাব ছাড়ারও। এই ঘটনার জন্য পরে ক্লাবের কাছে ক্ষমা চান। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দুঃখ প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে কোচ শাবির কথাতেও স্পষ্ট ছিল কোনো ক্ষোভ নেই। তখন মনে হয়েছিল বিষয়টার মীমাংসা হয়ে গেছে, কিন্তু কদিন যেতেই ভিন্ন খবর। ব্রাজিলিয়ান উইঙ্গারের সঙ্গে রিয়ালের চুক্তি 2027 সালের শুরু পর্যন্ত। ধারণা করা হচ্ছিল শিগগিরই মেয়াদ বাড়ানো হবে আরও। এমনকি বেতন নিয়েও চলছিল আলোচনা। সপ্তাহে 4 লাখ ইউরোর বেশি পারিশ্রমিক পান ভিনিসিয়াস, আর কিলিয়ান এমবাপে পান ক্লাবের সর্বোচ্চ 6 লাখ ইউরোর বেশি। ভিনির এমবাপের সমান পেমেন্ট চাওয়ার বিষয়েও ভেবে দেখবে ক্লাব, এমন কথাও শোনা গিয়েছিল। কিন্তু বাস্তবতা ভিন্ন। এল ক্লাসিকোর আউটবার্স্ট মোটেও পছন্দ হয়নি রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের। ক্লাবের চেয়ে কেউই বড় নয়, লস ব্ল্যাঙ্কোদের অ্যারেনায় এমন বার্তা পুনঃ প্রতিষ্ঠিত করতে চান তিনি। যদিও এক্সিস্টিং কন্ট্রাক্ট অনুযায়ী সান্তিয়াগো বার্নাবুতে 1 বছরের বেশি সময় থাকার কথা ভিনির। চুক্তি নবায়ন হোক বা না হোক, এই সময়টায় তাকে ক্লাবে হ্যাপি রাখতে চায় ম্যানেজমেন্ট। যদি শেষ পর্যন্ত তাকে বিক্রির সিদ্ধান্ত চূড়ান্ত হয়, তাহলে নিশ্চয়ই কর্তৃপক্ষ চাইবে ফর্মে থাকতে থাকতেই যেন সেটা হয়। আফটার অল 24 বছর বয়সী চ্যাম্পিয়ন্স লিগ জয়ী স্টারের মার্কেট ভ্যালু যে নেহাত কম নয়, 132 মিলিয়ন পাউন্ড। মাকসুম আলম খান, সময় সংবাদ। সৌদি প্রো লিগের খবর। লিগের 8ম রাউন্ডের ম্যাচে কাল মাঠে নামছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। আল নাসরের প্রতিপক্ষ নিয়ম।
কিং খালিদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 7:30টায়। চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগ টেবিলে শীর্ষে অবস্থান করছে আল নাসর। 7 ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়েছে হোর্হে জেসুসের দল। নাসরের সমান 21 পয়েন্ট নিয়ে আল তাউন আছে তাদের পরেই, যদিও তারা নাসরের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে। রোনালদোর দলের সামনে সুযোগ ব্যবধান বাড়িয়ে নেয়ার। কিংস কাপ অফ চ্যাম্পিয়ন্স থেকে বিদায় নিলেও এএফসি চ্যালেঞ্জ লিগ 2-তে সবশেষ ম্যাচেই তারা পেয়েছে 4-0 গোলের বড় জয়। সেই ম্যাচে বিশ্রামে ছিলেন রোনালদো, তবে নিয়মের বিপক্ষে একাদশে ফেরার কথা পর্তুগিজ তারকার। আবারও দেশের খেলাধুলা প্রসঙ্গ। রাঙামাটিতে অনুষ্ঠিত হলো ডক্টর রামেন্দ্র শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। শুক্রবার বিকেলে শহরের রাঙাপানি মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা দেখতে মাঠ দর্শকে কানায় কানায় পূর্ণ ছিল। খেলা শুরুর আগে স্থানীয় শিল্পীদের নিয়ে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ফাইনালে মুখোমুখি হয় বেলাইছড়ি রাইখং একাদশ ও বড়গাং কিংস একাদশ। নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি, ফলে খেলা গড়ায় টাই ব্রেকারে। সেখানে 4-3 গোলে জয় পায় বিলাইছড়ি রাইখং একাদশ। ম্যান অব দ্য ফাইনাল ও সেরা গোলরক্ষকের পুরস্কার জিতে নেন জনি মার্মা। সেরা খেলোয়াড় নির্বাচিত হন সমর জয় তঞ্চঙ্গা। চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইখং একাদশকে 50,000 ও রানার্স আপ বড়গাং কিংস একাদশকে দেওয়া হয় 30,000 টাকার প্রাইজ মানি। প্রধান অতিথি হিসেবে ফাইনালে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা ওরফে সন্তু লার্মা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে।